হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা তোমাদের জন্য ডিজিটাল প্রযুক্তির যেই সাজেশন আছে তো সেটা নিয়ে এসেছি, এবং তোমাদের জন্য যেই গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলো তোমরা যেগুলো পড়তে পারো তোমাদের পরীক্ষার জন্য সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়টা তোমাদের আছে ডিজিটাল আগামীর প্রস্তুতি, 1 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত। তো এই অধ্যায়ের প্রথম সেশনে আছে সত্যের অনুসন্ধান। এখানে তোমাদের এখানে এটা পড়ার পরেই তোমরা এটা দেখো যে একটু চিন্তা করে বলো তো, বাসের ওই লোকটি ওই অসাধু লোকটি কীরূপে বিশ্বাসযোগ্যভাবে নকল পরিচয়পত্র আর ওয়েবসাইট দেখালো। তো এটা তোমরা পূরণ করবা। এগুলা আমার চ্যানেলেও পূরণ করা আছে, বা তোমাদের যদি কোনো কারো গাইড বই দেওয়া থাকে তো সেখান থেকে দেখে দেখে এগুলো পূরণ করতে পারো। তারপরে এখানে দেখো, তো এখানে এটা একটু পড়বা। এটা পড়ার পরে দেখবা যে একটু চিন্তা করে বলো তো, অসাধু ওই লোকটি ইউটিউবের ওই টেলিভিশন সংবাদটিকে কীভাবে বিকৃত বা নকল করলো। তো এটা বেশি একটা কঠিন না, এগুলো তোমরা একবার পড়লেই এগুলা আশা করি লিখতে পারবা। তো এখানে আরেকটা শখ দিছে, এটাও একটু পড়বা। আর এখানে এখানে বলছি এবার বাকি দুটি ঘটনা কি করা যেতে পারে তা আমরা লিখি। এগুলো একটু দেখে নিবা। আচ্ছা, এখান থেকে এগুলো একটু দেখবা, এটা একটু ইম্পর্টেন্ট যে তোমার আমরা এই যে বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা এরকম ছড়িয়ে পড়া ভুল তথ্যগুলোকে বিশ্লেষণ করে সঠিক তথ্য খুঁজে বের করতে কী করে সাহায্য করে। তো এটা আমরা গুগল সার্চ ইঞ্জিনে তোমার ফ্যাক্ট চেক বাংলাদেশ এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে ওয়েবসাইটগুলোর নাম পাবো, এবং সেগুলো দেখবা তোমার ভুল চেক করতে সাহায্য করে। এটা একটু জেনে রাখো, এটা আসতে পারে পরীক্ষায়। তো দেখো, তারপরে বাস্তবতার ভিন্নতা এখানে এই বলছে। আচ্ছা, এখানে তোমার এইটা একটু ইম্পর্টেন্ট, এটা আসতে পারে পরীক্ষায় যে তোমার তারাও একটু ভয়েস কমান্ড, এই যে ভয়েস কমান্ড কীভাবে আমরা দেখো, ভয়েস কমান্ড কীভাবে আমরা সংযুক্ত কীভাবে খুলতে পারি। তো দেখো, তো শিক্ষকের ইমেল ঠিকানা ব্যবহার করে ডক্স ফাইল খুলে বাংলা ফন্ট সিলেক্ট করবা। তার মানে কীভাবে একটা আমরা ডক্স ফাইল খুলতে পারি সেটা ধাপগুলো বলছে। তো এখানে আমরা দেখো, তো এই যে দেখো এই প্রসেসটা পড়বা যে কীভাবে তুমি যেটা মুখে বলবা সেটা তোমার কম্পিউটার স্ক্রিনে চলে আসবে। তো সেই কীভাবে আমরা সেটা করতে পারি সেই প্রসেসটা একটু পড়বা। এখানে 7টা ধাপ দেওয়া আছে, এই 7টা ধাপ একটু পড়বা। তো আশা করি 7টা ধাপ আসতে পারে তোমাদের পরীক্ষার জন্য। আর পরে এটা ইম্পর্টেন্ট একটু। তো দেখো, তোমার সব সংবাদ এখানে আর একটা জিনিস ইম্পর্টেন্ট আছে। তো দেখো, তোমার যে গণযোগাযোগ মাধ্যমগুলো আর কী কী, টেলিভিশন, সংবাদপত্র, রেডিও, এগুলো হলো গণযোগাযোগ মাধ্যম। আর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কী কী, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো হচ্ছে কি সামাজিক যোগাযোগ মাধ্যম। ঠিক আছে। তো আর ইন্টারনেট ব্যবহার করে যে কোনো যোগাযোগ মাধ্যম হচ্ছে নিউ মিডিয়া। তো এই জিনিসটা একটু পড়বা এখান থেকে। আর একটা জিনিস হচ্ছে তোমাদের কাছে যাতে কোনো সংবাদ দ্রুত পৌঁছানোর জন্য অধিকাংশ গণযোগাযোগ মাধ্যমের একটা নিউ মিডিয়া সংস্করণ বা কী আছে, ভাষণ আছে। তো এইটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু পড়বা যে যে কোনো একটা গণযোগাযোগ মাধ্যমের নাম বলবা এবং তাদের নিউ মিডিয়া বা সংস্করণ বা ভাষণের নামটা বলবা। ঠিক আছে। তো এখানে এই শখটা আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। তো এখানে একটা ঘটনা বলছে। আর এখানে এই শখটা তোমরা পড়তে পারো, এটা এই যে এই শখটা পূরণ করতে পারো। তারপর দেখো, এখানে তৃতীয় সেশনে কি বলছে, যুক্তিতর্কে নিরপেক্ষতা যাচাই। এগুলো তোমরা একটু পড়বা, এগুলা দেখে নিবা। আচ্ছা, তারপরে এখানে আগামী সেশনের প্রস্তুতিতে বলা হয়েছে, এগুলো একটু দেখে রিডিং পড়বা জাস্ট। আচ্ছা, এখানে তোমার তোমার একটা প্রতিবেদন লিখতে বলছে, বা আর্টিকেল, একটা প্রতিবেদন বা আর্টিকেল লিখতে বলছে। তো এগুলো একটু দেখে নিবা তোমরা এগুলা। আচ্ছা, এখানে একটা ছক বলছে যে তোমার এখানে বলছে যে নিচে একটি বিষয়বস্তু দেওয়া আছে, এই বিষয়বস্তুর সাথে সম্পর্কিত সংবাদ উপাদান কি হতে পারে তার নিজের মতো করে লিখি। তার মানে এইটা পড়বা, এটা একটু ইম্পর্টেন্ট একটু, এটা তোমরা পড়বা। আচ্ছা,
তো এখানে বলছে নিচে কিছু বিষয়বস্তুর উদাহরণ দেওয়া হলো এবং সাথে ওই বিষয়ের সাথে সম্পর্কিত উপাত্তের ধারণাও দেওয়া হলো। তো এইটা দেখবা কিছু বিষয়বস্তু, যেমন আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর অনুপস্থিতি। তো গত বছর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কোন মাসে উপস্থিতির হার কেমন, কোন মাসে অনুপস্থিতির হার সবচেয়ে বেশি। কারণ একটা বিষয়বস্তু দিছে আর বিষয়বস্তু সম্পর্কে তো একটা সম্পর্কিত উপাত্তের একটা ধারণা দিছে। তো যে কোনো একটা বিষয়বস্তু দিবা, লিখবা, এবং সেই বিষয়বস্তু সম্পর্কে তোমার এই পাশে ধারণাটা লিখতে হবে। যেমন এখানে আমার এলাকায় বাল্যবিবাহ, তাহলে এখানে বিষয়বস্তু সম্পর্কে ধারণা লিখবা। বাল্যবিবাহ সবচেয়ে প্রচলিত 5টি কারণের মধ্যে কোন কারণে বেশি বাল্যবিবাহ হয় তার তুলনামূলক হার, এটা পড়বা। আচ্ছা, তারপরে এখানে দেখো কোন বিষয়ে যদি জরিপ করতে চাও, তুমি জরিপ করতে হলে তোমার কিছু প্রশ্ন লাগে। প্রশ্নগুলা যেমন প্রশ্ন হইতে পারে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন মানে কি, যেটা একটা ব্যাখ্যা দেওয়া লাগবে তোমার। আর অন্য বহু নির্বাচনী প্রশ্ন মানে এক কথায় উত্তর দেওয়া যাবে। আর মাত্রা নির্ধারণী প্রশ্ন, এরকম জরিপ করবা। আর এখানে জরিপ করতে হলে তোমার জরিপের ডাটাগুলা তোমার কোনো কিছুতে লিখা লাগবে। তো এরকম এক্সেলের মধ্যে আমরা জরিপের ডাটাগুলো লিখতে পারি। যেমন এখানে লেখছে উত্তরদাতা বাসায় কম্পিউটার বা স্মার্টফোন আছে। হ্যাঁ, খ ব্যক্তি। আচ্ছা, এখানে বলতে বাসায় কম্পিউটার বা স্মার্টফোন আছে, হ্যাঁ আছে। যার নেই তার নেই। আচ্ছা, তো এরকম ডাটাগুলো আমাদের সংরক্ষণ করতে হবে এবং আমরা একটা স্প্রেডশিটের মধ্যে ডাটাগুলো কি করব, সংরক্ষণ করে রাখবো বা লিখে রাখবো। তো এখানে পরে বলছে যে এখানে স্প্রেডশিট কিভাবে বানাবে, আসলে এগুলো একটু প্র্যাকটিক্যাল নির্ভর, এগুলা তোমরা দেখে নিবা। এখানে এই যে আমাদের জরিপের প্রশ্নটা লিখতে বলছে, আমাদের জরিপটার প্রশ্নটা কীরকম হবে। আর এখানে গ্রাফ চার্ট, আমরা কিভাবে গ্রাফ চার্ট বানাইতে পারি, এই প্রসেসগুলো তোমরা একটু দেখবা। এখানে বলা আছে যে কোনটার মধ্যে ক্লিক করতে হবে, কোন ধাপের পরে কোন ধাপে যেতে হবে, এটা দেখবা একটু। আর এখানে কপিরাইট, আমাদের লেখার কপিরাইট নিশ্চিত করি। অবশ্যই তুমি যদি একটা জিনিস বানাও তাহলে এটা দেখা গেছে অনেকে নকল করে আবার তার নামে চালিয়ে দিতে পারে। তো সেই বিষয়ে কপিরাইট কীভাবে নিশ্চিত করবা সেই বিষয়ে এখানে বলছে, সেটা তোমরা একটু দেখবা। এখানে কি কি করতে হবে তোমাদের, সেই জিনিসগুলো এখানে একটু বলছে যে এটা তো তোমরা পড়ে নিবে এটা। আর বুলেটিন তৈরি, এই যে কিভাবে আমরা বুলেটিন তৈরি করতে পারবো সেই প্রসেসগুলো পড়বা। তো এখানে দেখো নিজস্ব ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরির জন্য কতগুলো বিনামূল্যে সেবা রয়েছে, তার মধ্যে এই নামগুলো পড়বা। যে নিজস্ব ওয়েবসাইট তৈরির জন্য এগুলো বিনামূল্যে, আর কি কোনো টাকা লাগে না, এগুলোর সাহায্যে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। ঠিক আছে, তো আমাদের বহুল পরিচিত গুগল সাইট ব্যবহার করে প্রথমে বিদ্যালয় বুলেটিন সাইট এবং তারপর নিজের জন্য একটি অনলাইন পোর্টফোলিও সাইট তৈরি করব। এগুলো ব্যবহার করে তোমরা সেগুলো কী করতে পারো, তৈরি করতে পারো। এবং কিভাবে তৈরি করবা সেই ধাপগুলো এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, তারপরে বুলেটিনটা তৈরি করলে তো হবে না, বুলেটিনটা তোমার সবার সামনে উদ্বোধন করতে হবে। তো এই উদ্বোধন সম্পর্কে বলছে। আচ্ছা, এখানে চকটা কী লেখছে, তোমার বিদ্যালয় বুলেটিন সম্পর্কে অভিভাবকদের মতামত লিখে অথবা তারকা চিহ্ন দিয়ে, তার মানে বুলেটিন সম্পর্কে সবার মতামতটা আর কি লিখতে বলছে। তারপরে আত্মমূল্যায়ন, এটা পড়বে এভাবে। আচ্ছা, এই অধ্যায়ে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, তোমরা এখান থেকে রিডিং পড়বা এগুলা। তারপরে এইটা খুবই ইম্পর্টেন্ট, যে নন ডিজিটাল আর ডিজিটাল। তোমরা দেখো আমরা আমাদের ব্যক্তিগত অনেক তথ্য নিরাপত্তার হুমকিতে থাকি। তো ডিজিটালের মাধ্যমে কিভাবে হতে পারে তথ্যের, দেখো নন ডিজিটাল ও ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে সেরকম অভিজ্ঞতা সমূহের একটি তালিকা তৈরি। তার মানে তোমার ডিজিটাল এবং নন ডিজিটাল এই দুইটা মাধ্যমে কিভাবে তোমার তথ্যের বা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার হুমকি হতে পারে সেটা বলবা। একটা নন ডিজিটালের নাম বলবা আর একটা ডিজিটাল। সাপোজ মনে করো যে তুমি একটা তোমার বন্ধুর কাছে একটা চিঠি অন্য বন্ধুর কাছে পাঠাইলা, তো দেখা গেছে সেখানে সেই বন্ধু একটা তোমার চিঠিটা পড়ে ফেললো করলো, তাহলে তোমার ব্যক্তিগত তথ্যের জন্য এটা হুমকি। আবার মনে করো যে তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা মনে করো কেউ একজন হ্যাক করে ফেললো, তাহলে এইভাবে এইগুলো পড়বা কীভাবে নন ডিজিটাল আর ডিজিটাল। ঠিক আছে, আর এখানে ডিজিটাল মাধ্যমে যে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়েছে, এই সাইবার অপরাধগুলোর নাম পড়বে, এগুলোতে প্রশ্ন আসবে। ডাটা ইন্টারসেপশন, ডিডোস অ্যাটাক, হ্যাকিং, কম্পিউটার ম্যালওয়্যার। তো এগুলো সবগুলো সম্পর্কে কিছু বলা আছে, এগুলো সম্পর্কে ধারণা নিবে একটা।
এগুলো সে পড়ে নিবা, এই যে সব বলা আছে। আচ্ছা, এই মাইন্ড ম্যাপটা ভালো করে পড়বা, এই মাইন্ড ম্যাপটা আসতে পারে তোমাদের, এটা একটু পড়বা, মাইন্ড ম্যাপটা পূরণ করবা সবাই। তারপরে সাইবার বুলিং সম্পর্কে একটু পড়বা। আচ্ছা, তারপরে এইটা একটু ইম্পর্টেন্ট, বাস্তব জীবনে ঘটা বুলিং, মানে বাস্তব জীবনে তোমার যেটা ঘটছে আর সাইবার বুলিং, এই দুইটার মধ্যে পূরণ করবা। এগুলো সবই আমি পূরণ করে দিছি তোমাদের। তারপরে ফ্যাক্ট নিউজ এবং ফ্যাক হওয়ার কারণ, মানে একটা নিউজ ফ্যাক্ট এবং সেটা ফ্যাক হওয়ার কারণটা কি সেটা পড়বা, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা। তারপরে সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব, মানে সাইবার অপরাধটা হতে পারে এবং মানুষের জীবনে তার কী প্রভাব আছে, এই কয়েকটা ঘটনা দিচ্ছে, ঘটনাগুলো খুবই সুন্দর, তোমরা একটু পড়বা। এই যে এইটা ইম্পর্টেন্ট একটু, যে কোনো একটা সাইবার অপরাধের নাম লিখবা তোমরা, তারপরে এটা আসতে পারে কিন্তু ব্যক্তিগত প্রভাব, পারিবারিক প্রভাব এবং কি সাংস্কৃতিক প্রভাব, এটা লিখবা। তারপরে দেখো এগুলা দেখে নিবা এগুলা। আচ্ছা, এখানে বলছে হইলো তোমার ওই যে পদক্ষেপের নাম, এই কতগুলো ঘটনা পড়লা না ওখানে, কোন কোন ঘটনায় কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপের নামগুলো পড়বা। এখানে এই যে ঘটনাগুলো দেওয়া আছে, ওই ঘটনাগুলো, এই যে 6 নম্বর ঘটনা, কোন কোন ঘটনায় কি কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলো বলছে। ও তারপরে এটা জিডির একটা নমুনা দিছে কীভাবে তোমরা জিডি করতে পারো। সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব তথ্য বা ডকুমেন্ট দিতে হবে তার একটি তালিকা, মানে কী কী ডকুমেন্ট দেওয়া আছে তার তালিকা একটা দিছে। ও এইটা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি এটা পড়বা, আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে চালু করতে পারো এই ধাপগুলো পড়বা, কীভাবে তোমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কী করতে পারো, চালু করতে পারো সেই ধাপগুলো পড়বা। টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি সেটা পড়বা। আচ্ছা, তারপরে এতটাই না। আচ্ছা, তারপরে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা এবং তথ্য নিরাপত্তা, একটা নাটক করতে হবে তোমাদের, এটা দলগত কাজের মধ্যে পড়ে, তো নাটকের নাম দিবা, দলের নাম দিবা এবং সদস্যদের নাম দিবা এটা, আর নাটিকার চরিত্র সমূহ লিখতে হবে, এটা দলগত কাজ এর মধ্যে হয়তো পড়বে। তারপরে ভিডিও এডিটিং, আসলে এগুলো ব্যবহারিক কাজ তোমাদের, তো এগুলো সবই ব্যবহারিক কাজ, তোমাদের শিক্ষকরা তোমাদের প্র্যাকটিক্যাল দেখাবে। আচ্ছা, এটা তো সাইবার অপরাধ প্রতিরোধে তোমার করণীয় ও সচেতনতা, একটি ইনফোগ্রাম তৈরি, এটাও ব্যবহারিক কাজ। আচ্ছা, পরে দেখো তৃতীয় অধ্যায়টা নাগরিক সেবা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার, আমরা নাগরিক সেবা ডিজিটাল প্রযুক্তি কীভাবে ব্যবহার করতে, যেমন তোমাদের এনআইডি কার্ড তৈরি, তারপরে জন্ম নিবন্ধন, এগুলো সব নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তিটা ব্যবহার করা হয়। তো এখানে বলছে যে উপরের ঘটনাটি থেকে নুজহাত একটি সেবা পাওয়ার ক্ষেত্রে আনন্দ উদ্বিগ্নের কারণ জানা গেল, কিন্তু শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি তার কাজকে খুব সহজ করে দিল এবং সে তার কাঙ্ক্ষিত সেবাটি পেল। শুরু থেকে শেষ পর্যন্ত নুজহাত সেবাটি পেতে কী কী ধাপ সম্পন্ন করেছে তা আর কি তা প্রবাহ চিত্রের মাধ্যমে লিখে ফেলি। তো এটা পূরণ করবা একটু, এটা শিখবে, এটা আসতে পারে। আচ্ছা, তারপরে দেখো, তবে এখনও সকলের সুবিধার জন্য সকল নাগরিক সেবা সম্পূর্ণরূপে কি ডিজিটালাইজ হয় না। তাহলে কিভাবে দেখো, কিছু নন ডিজিটালের নাগরিক সুবিধা লিখবা এবং ডিজিটালাইজ নাগরিক সুবিধা। আচ্ছা, তো নাগরিক সেবার বিভিন্ন ধাপে ডিজিটাল ও নন ডিজিটাল মাধ্যম, মানে নাগরিক সেবার জন্য কোন কোন ধাপগুলো ডিজিটাল, নন ডিজিটাল, আর কোন কোন ধাপগুলো ডিজিটাল, এটা পড়বা। আর নাগরিক সেবার জন্য কী কী বিষয়ে তোমার মাথায় রাখতে হবে সেটা হলো স্বচ্ছতা, এটা স্বচ্ছতা, এটা বুঝিয়েছিলাম আমি। আর আরেকটা হচ্ছে জবাবদিহিতা। তারপরে আচ্ছা, ই পাসপোর্টের ধাপ, এটা চাইলে একটু দেখতে পারো, ই পাসপোর্টের ধাপ কীভাবে ই পাসপোর্ট করা যায়, এটা লাগবে। হ্যাঁ, এটা দেখতে পারো, ধাপগুলো বলা আছে, ধাপগুলো একটু পড়বা। আচ্ছা, দেখো নিচের ছকে তথ্য অধিকার আইন অনুসারে আমরা প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণে কী করতে পারি এবং কী করতে পারি না, মানে একটা প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে আমরা কী করতে পারি এবং কী করতে পারি না সেটা বলা আছে।
আর নাগরিক সেবা গ্রহণের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম পেজের ডিজাইন, এটা কি না, আচ্ছা এটা ইম্পর্টেন্ট। তোমার ওয়েবসাইট ডিজাইন, একটা পেজের কিভাবে ডিজাইন করতে পারে সেটা একটু দেখবা। আর এখানে ওয়েবসাইট ডিজাইন, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। একটা ওয়েবসাইটের মূলত তোমার দুইটা জিনিস থাকে, একটা হলো ডোমেনের নাম আর একটা হলো দ্বিতীয়টা হোস্টিং। ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন আসবে। ডোমেনের নাম হলো যেমন একটি ওয়েবসাইটের নাম যেমন youtube.com, google.com, উইকিপিডিয়া ইত্যাদি দিয়ে আমরা ওয়েবসাইটকে চিনি। তাহলে এটা হলো ডোমেইন নাম। তো এখানে ডোমেইন নাম হচ্ছে তোমার যেমন ইউটিউব, গুগল, এগুলো হচ্ছে কি ডোমেইন নাম। আর যেমন পাশে যেটা থাকে .com, সেটা হচ্ছে টপ লেভেল ডোমেন। তো এরকম এছাড়া কয়েকটি টপ লেভেল ডোমেন নাম আছে, সেগুলো পড়বা। .net, .org, .info, এগুলো .gov, .edu, এগুলো পড়বা টপ লেভেল নাম। আর বিভিন্ন দেশের নামও টপ লেভেল আছে, যেমন .bd বলতে বাংলাদেশ বোঝায়, .us বলতে যুক্তরাষ্ট্র, .uk বলতে যুক্তরাজ্য, এগুলো একটু পড়বা। আর এখানে তোমার আর এছাড়াও দেখো, আর এগুলো একটু পর্ব আসলে এগুলো আমি বুঝিয়েছি, এখানে তার ভিডিওতে তো বোঝানো উচিত যায় না। ও সবচেয়ে বড় এই হলো এইটা, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা তোমাদের পরীক্ষা আসবে, মনে করো আসতে পারে আর কি, সম্ভাবনা অনেক বেশি, আসবে বলা ভুল, তো আসতে পারে। তো এটা একটু পড়বা ভালো করে। আর এখানে আচ্ছা, তো এখানে কি লিখছে, নিচের ছবিতে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো নিচে দেওয়া হলো, ছকের ভিতরে লিখি, এটা দেখবা। আচ্ছা, তো দেখো, তো আমরা একটা ওয়েবসাইট বানানো বা হোস্টিং করাটা অনুশীলন করব। তো তোমার এখানে কিছু প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মগুলো, এগুলো কিছু প্ল্যাটফর্ম আছে যারা ওয়েবসাইট তৈরি ও হোস্টিং করার সুযোগ দেয়। এই প্ল্যাটফর্মগুলোর নাম মুখস্থ করবা, ঠিক আছে? আচ্ছা, তো এগুলা এই যে এটাও ইম্পর্টেন্ট। তো এগুলার লোগো আছে, দেওয়া আছে, প্লাস তোমার কোনটার কী সুবিধা দেয় এগুলো একটু পড়বা। যে এগুলো ওয়েবসাইট, এগুলো মূলত ওয়েবসাইট তৈরি এবং ওয়েব হোস্টিংয়ের কাজে ব্যবহার করা হয় এবং কোনটার কী সুবিধা এটা একটু পড়বা। তো এখানে এটা দেখবো একটু। আচ্ছা, মুক্ত উৎসের প্ল্যাটফর্মে আমাদের ওয়েবসাইট তৈরি। তো এখানে ওয়েবসাইট তৈরির যে কাজগুলো আছে এগুলো একটু এগুলো চাইলে দেখতে পারো। তো আমি যেই শখগুলো বললাম ওই শখগুলো একটু ভালো করে দেখো। আর এখানে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি, তো ওয়ার্ডপ্রেসে আমরা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে পারি। তো এই ছিল, এই মূলত তোমাদের সিলেবাসটা এই পর্যন্তই আছে। তো এখানে আমি তোমাদের কিছু কিছু শখ আমি বলছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই শখগুলো একটু দেখে যাবা, সেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আশা করি এগুলো যদি ভালো করে দেখো এখান থেকে থাকবে এবং এই টাইপেরই কিছু পাবা।